আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, গাজা হামলার বিষয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন। পাকিস্তানে কি এবারও জোট সরকার হচ্ছে? আরও জানিয়ে দিব ফেসবুক ইনস্টাগ্রামে নিষিদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এদিকে বিশেষ কাউন্সিলের প্রতিবেদনের পর প্রেসিডেন্ট পদে অযোগ্য বাইডেন। এরপর জানিয়ে দিব অবৈধ বলে ভাঙ্গা হলো মসজিদ মাদ্রাসা, কারফিউ জারি। এবং সর্বশেষ জানিয়ে দিব কলম্বিয়ায় প্রেসিডেন্ট সমর্থকদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা হামলার বিষয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাবে দেশটি গাজায় যে ভয়াবহ হামলা চালিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে। হামলার বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেন। গাজায় চলমান যুদ্ধের ৪ মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। খবর টাইমস অফ ইসরায়েল। বাইডেন বলেছেন, আমি মনে করি আপনি জানেন গাজা উপত্যকায় হামাসের ৭ অক্টোবরে হামলার বিপরীতে ইসরায়েলি প্রতিক্রিয়ার মাত্রা ছাড়িয়েছে। এ সময় তিনি যোগ করেন, তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন। এছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি জিম্মিদের মুক্ত ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখন কঠোরভাবে চাপ দিচ্ছি। অনেক নিরপরাধ মানুষ আছে যারা ক্ষুধার্ত, অনেক নিরপরাধ মানুষ আছে যারা কষ্টে আছে এবং মারা যাচ্ছে। এটি বন্ধ করতে হবে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, ৭ অক্টোবর হামাস যা করেছে সেটাকে অন্যদের অমানবিক পরিস্থিতিতে ঠেলে দেওয়া লাইসেন্স হিসেবে ব্যবহারের সুযোগ ইসরায়েলের নেই। অ্যান্টনি ব্লিংকেন বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলিদের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর উপায়ে অমানবিক আচরণ করা হয়েছিল। সেদিনের পর থেকে হামাসের হাতে বন্দী জিম্মিরা প্রতিদিন অমানবিক আচরণের শিকার হয়েছে। তবে এটি কখনোই অন্যদের সঙ্গে অমানবিক আচরণ করার লাইসেন্স হতে পারে না। পাকিস্তানে কি এবারও জোট সরকার হচ্ছে? পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ। শুক্রবার ৯ ফেব্রুয়ারি সরকারি ফল প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে এবারে নির্বাচনে কোনো একক দল সংখ্যা গরিষ্ঠতা পাবে না। ফলে সরকার গঠন করতে জোট গঠনের প্রয়োজন হতে পারে। পাকিস্তানের এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বাধ্য হয়ে তার দল পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নির্বাচনের আগেই জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন প্রধান নেতা নওয়াজ শরীফ চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। ইমরান খানের পিটিআই পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলেও নওয়াজ শরীফের পিএমএলএন ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে পিএমএলএন ও পিপিপি নীতি নির্ধারকেরা জোট সরকারের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন বলে জানা গেছে। নির্বাচনে কোন দল কত আসনে জিততে পারে সে সম্পর্কে দুটি দলের নেতারা পর্যালোচনা করছেন। এছাড়া পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা কত আসন জয়ী হয়ে আসতে পারে সে বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে। নির্বাচনের পর পাকিস্তানের সরকার গঠনে স্বতন্ত্রভাবে নির্বাচিত প্রার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। পিএমএলএন ও পিপিপি দুই দলই মনে করছে, সরকার গঠন করতে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সেস ট্রিবিউন জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের আলোকে জোট সরকার গঠন করা হতে পারে বলে পিএমএলএন এর নেতারা জানিয়েছেন। দলটির একটি সূত্র জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে দলটির নেতারা নিশ্চিত নয়। দলটির অন্য একটি সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রত্যাশা চেয়ে কম আসন পেলে জমিয়তে ওলামা ইসলাম জেইউআই, ইস্তেহকাম ই পাকিস্তান পার্টি আইপিপি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম সমমনা অন্যান্য দল এবং স্বতন্ত্রদের নিয়ে জোট সরকার গঠন করা হতে পারে।
ফেসবুক ইনস্টাগ্রামে নিষিদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মূল প্রতিষ্ঠান মেটা। কন্টেন্টের নীতিমালা লঙ্ঘনের দায়ে খামেনিকে ফেসবুক ইনস্টাগ্রামে নিষিদ্ধ করার কথা জানিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। তবে মেটার ওই মুখপাত্র এক্ষেত্রে ইসরায়েল হামাস যুদ্ধের কথা উল্লেখ করেননি। গত ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে চাপে রয়েছে মেটা। এ যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছে খামেনি, যদিও এ যুদ্ধে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়, হামাসকে সমর্থন দিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতেও সমর্থন জানিয়েছেন খামেনি। ৩৫ বছর ধরে ইরানের ক্ষমতায় থাকা খামেনির ইনস্টাগ্রামে ৫০ লাখ ফলোয়ার ছিল। উল্লেখ্য, ইরানে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ, তবে ভিপিএন এর মতো বিকল্প ব্যবস্থার মাধ্যমে দেশটির নাগরিকরা এসব সামাজিক মাধ্যম ব্যবহার করে। বিশেষ কাউন্সিলের প্রতিবেদনের পর প্রেসিডেন্ট পদে অযোগ্য বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার দেশটির প্রেসিডেন্ট পদের জন্য জো বাইডেনকে অযোগ্য ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের শ্রেণীবদ্ধ নথিপত্রগুলোর ভুল ব্যবস্থাপনার তদন্তে বাইডেনের মানসিক সক্ষমতার ঘাটতির চিত্র ফুটে ওঠার পর তিনি তাকে এ পদে অযোগ্য ঘোষণা করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্পিকার মাইক জনসন বলেন, শ্রেণীবদ্ধ তথ্যের ভুল ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ হতে একেবারে অক্ষম একজন ব্যক্তি অবশ্যই ওভাল অফিসের জন্য অযোগ্য। সূত্র এএফপি। অবৈধ বলে ভাঙ্গা হলো মসজিদ মাদ্রাসা, কারফিউ জারি। কিছুদিন আগেই ভারতের নয়াদিল্লিতে ভেঙে ফেলা হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন একটি মসজিদ। ওই ঘটনার রেশ না কাটতে এবার উত্তরাখণ্ডে একটি মসজিদ ও মাদ্রাসা ভাঙার খবর পাওয়া গেছে। আর তার সামনে আসতেই ছড়িয়ে পড়েছে সহিংসতা, যাতে নিহত হয়েছেন ৪ জন। এছাড়া আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। শুক্রবার ৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে জানানো হয়, সহিংসতার জেরে উত্তরাখণ্ডের নৈনিতালের হলদোয়ানিতে জারি করা হয়েছে কারফিউ। এছাড়া স্কুল বন্ধের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এনডিটিভি বলছে, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে একটি অবৈধ মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার পর ব্যাপক সহিংসতায় ৪ জন নিহত এবং আরো ২৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ঘটনাটি সামনে আসার পর সহিংসতা শুরু হলে শহরটিতে কারফিউ জারি করা হয়। এছাড়া দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করার আদেশ জারি করা হয়েছে। আদালতের আদেশের পর বিপুল সংখ্যক পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের একটি দল ওই এলাকায় একটি মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদটি ভেঙে ফেলার কাজ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ ওই মাদ্রাসা ও মসজিদকে অবৈধ বলে গণ্য করার পর সেটি ভেঙে ফেলা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলছে, বিক্ষুব্ধ জনতা কর্মকর্তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে থানার বাইরে গাড়িতে আগুন দেওয়ায় সহিংসতা বেড়ে যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়। জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রহাদ মিনা বলেছেন, আদালতের নির্দেশ মেনে ওই মাদ্রাসা ও মসজিদ ভাঙা হয়েছে। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্জে মসজিদ ভেঙে ফেলা হয়। গত ৩০ জানুয়ারি মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় বলে জানায় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। আকঞ্জে মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরনো। কলম্বিয়ায় প্রেসিডেন্ট সমর্থকদের বিক্ষোভ। কলম্বিয়াতে এবার বিক্ষোভ করল প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সমর্থকরা। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের, জানিয়েছে এএফপি। রাজধানী বগোতায় প্রসিকিউটর অফিস এবং প্যালেস অব জাস্টিসের সামনে চলছিল এই আন্দোলন। সে সময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। পাবলিক প্রসিকিউশন কার্যালয় বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে দাবি করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিক্ষোভকারীদের হাতে পতাকা, প্লাকার্ড দেখতে পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। অ্যাটর্নি জেনারেল পদে বিপরীতে আছেন ৩ জন প্রার্থী। বলা হচ্ছে ২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হলেও কেউই ১৬ ভোট পাননি, যা অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যক ভোট।